সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। বাসায় কি পড়াশোনা করছো? একটা কথা মনে রেখো, পড়াশোনা ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। সুতরাং পড়াশোনা করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। চলো এবার পড়াশোনার কথায় যাই। আমরা গত ক্লাসে তোমাদের নিয়েছিলাম আমি পরিকল্পনা। আজকে পড়াবো সিদ্ধান্ত গ্রহণ। চলো তাহলে ক্লাসে ঢুকে যাই। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমার পরিচয় দিয়ে দিই। আমি মারিয়া মুস্তফা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। তোমাদের আজকে পড়াবো তোমাদের বইয়ের 3য় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণটা নিয়ে আজকে আমরা পড়ব। চলো প্রথমে জানি সিদ্ধান্ত গ্রহণ কি। তোমরা জানো যে এটা খুব সহজ একটা ব্যাপার, আবার বলতে গেলে খুব কঠিন একটা ব্যাপার। আমরা প্রতি মুহূর্তেই কিন্তু আমরা নিজের জেনে বা না জেনে কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু এটা কিন্তু তেমন কোনো ফেলনা বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের বইয়ে এই জন্যই কিন্তু এই চ্যাপ্টারটা ইনক্লুড করা হয়েছে। আজকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ নিয়েই ডিটেইল আলোচনা করব। তোমাদের মনে হতে পারে যে খুব সহজ জিনিসটা আমরা জানি, না, এখানেও কিছু কারিশমা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ ভুল হলে কিন্তু সমস্যা আর অন্ত থাকে না, তাই না? আমরা যেমন ধরো এখানে আমরা প্রতি মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকি। সাপোজ ধরো তুমি এক জায়গায় যাবে, তুমি বাসে যাবে, বিমানে যাবে না ট্রেনে যাবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তাই না? এই যে আমাদের মারা রান্না করে, পরের দিন কি রান্না হবে, মেনু কি থাকবে, সেই অনুযায়ী বাজার করার ব্যাপারটাও একটা থাকে, তাই না? এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের মারা কিন্তু আগে রাতেই ডিসিশন নিয়ে নেয় পরের দিন কি কি রান্না করবেন, যেটা আমরা জানতেও পারি না। খুব সহজেই রেডিমেড খাবার দুপুরে টেবিলে পেয়ে যাই, কিন্তু এর পিছনে যে কিছু এফোর্টস রয়েছে, তোমাদের বাবা বাজার করে, তোমাদের মা সেটা রান্না করে, এই ব্যাপারগুলো টোটালি কিন্তু সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই জড়িত। হ্যাঁ, আরও একটা এক্সাম্পল দিতে পারি। যেমন ধরো তোমরা সাপোজ ধরো মিস সামান্তা কিছু বেতন পেয়েছে, সে এই টাকা দিয়ে কি করবে? সে জমাবে নাকি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে খরচ করবে? এটাও কিন্তু তার ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে পড়ছে, তাই না? এখন আসি ব্যবসার ক্ষেত্রে। বিক্রয় বৃদ্ধির জন্য কেউ চায় যে মূল্য ছাড় দিতে বা কিছু গিফট দিতে, সাথে কিছু জিনিস ফ্রি। এই জিনিসগুলো কিন্তু সিদ্ধান্তের ব্যাপার। এই ছোটখাটো বিষয় কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। সিদ্ধান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জন্য আমরা স্বল্পমেয়াদী কোনো কর্মসূচিও নিতে পারি। এগুলো কিন্তু সিদ্ধান্তের মধ্যে পড়ে। এখন আসি আমরা বইয়ের ভাষায়। বইয়ে কি আছে? যে কোনো সমস্যার সমাধান বা কর্মপন্থা গ্রহণে একাধিক উপায় বা বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাইকেই সিদ্ধান্ত গ্রহণ বলা হয়। তাহলে আমরা কি বুঝছি? আমরা বুঝছি যে অনেকগুলো যদি বিকল্প আমরা বের করি, সেখান থেকে আমাকে বেস্ট, সবচেয়ে যেটা উপযোগী সেটা আমাকে বেছে নিতে হবে। আদারওয়াইজ আমি যদি অক্ষম হই বেছে নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যবসায় ক্ষতি হবে। প্রফিট তো আশা করাই যায় না, আমার হ্যারাসমেন্টেরও কোনো অন্ত থাকবে না। এখানে আরেকটা ব্যাপার বলা যায়, যেমন ধরো মোটর গাড়ি টায়ার নষ্ট হয়েছে। এখানে সিদ্ধান্তের ব্যাপারটা কি আসছে? তোমাকে টায়ার বদলাতে হবে। এখন মোটর গাড়ির টায়ার নষ্ট হয়েছে, তোমাকে টায়ার বদলাতে হবে। অবভিয়াসলি এটা তো সিদ্ধান্ত নয়। এটাকে কি সিদ্ধান্ত বলা যায়? এটাকে বলা যায় না। সিদ্ধান্ত গ্রহণ তখনই এই ব্যাপারটা আসবে যখন তুমি টায়ার চেঞ্জ করার সময় অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে থেকে কোন ব্র্যান্ডের টায়ারটা নেবে সেটার ব্যাপারটা যখন আসে, তখন সেখানে কিন্তু সিদ্ধান্তের বিষয়টি চলে আসে। তোমার ধরো প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তো তুমি কি করবে? খাবে না? অবশ্যই খাবে। এখন খাওয়াটা তো তোমার সিদ্ধান্তের মধ্যে পড়ছে না, তোমাকে তো খেতেই হবে, না হলে তুমি বাঁচবে না। কিন্তু তুমি কি খাবে? তুমি একটা কেক খেতে পারো বা 1 প্লেট ভাত খেতে পারো। এটা কিন্তু ডিসিশন মেকিং এর মধ্যে আসছে। এবং দেখো, মজার ব্যাপার হচ্ছে, তোমাদের আমি পড়িয়েছিলাম প্রথম ক্লাসে পরিকল্পনা গ্রহণ।
এই পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। এখন আসি সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনার সাথে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ ওতপ্রোতভাবে জড়িত। পরিকল্পনা গ্রহণ করার পরেই কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হয়। এই জন্যই কিন্তু তোমাদের বইয়ে পরিকল্পনার সাথে এই সিদ্ধান্ত গ্রহণের চ্যাপ্টারটি ইনক্লুড করা হয়েছে। এখানে পরিকল্পনা আমরা কি করি, যে বিকল্প নির্ধারণ করি এবং উত্তম বিকল্পকে আমরা যখন পরিকল্পনা হিসেবে গ্রহণ করে থাকি, এটাও কিন্তু সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু গ্রহণ করে থাকি, তাই না? এই জন্য ব্যবস্থাপনায় যত রকম কাজ রয়েছে, যেমন ধরো সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা প্রভৃতি কিন্তু এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সফলতাটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সুতরাং বলাই যায় ব্যবস্থাপনার মৌল কাজই হলো সিদ্ধান্ত গ্রহণ। তোমাদের আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এরপরে টপিকস আমরা যাই। সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। অনেকগুলো কারণে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত গ্রহণের কারণে কি কি হয়? প্রথমেই হয় সিদ্ধান্ত গ্রহণ যে কোনো প্রক্রিয়াকে গতিশীল রাখে, স্থবির করে দেয় না। যখন তুমি কোনো ডিসিশনে চলে আসো তখন কিন্তু সেটা সচল হয়ে যায়, তাই না? দেখা যাচ্ছে যে কি কি করণীয় সেটা নিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে কি হয়, কর্মীরা খুব স্বচ্ছন্দে কাজ করে এবং সমস্যার দ্রুত সমাধানও লাভ করা যায়। তাছাড়া যেটা হয় যে উত্তম বিকল্প বাছাই, যেটা আমরা যে সিদ্ধান্তের কারণে যেটা খুব সহজ হয়ে যায় আমাদের কাছে, যে উত্তম বিকল্প বাছাইটা আমরা সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু নিয়ে থাকি। আরেকটা হচ্ছে কর্মী নিয়োগ। এখন এই কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কোন উৎস থেকে কর্মী নিয়োগ করা হবে, তারপরে হচ্ছে জনশক্তি, তাদের বাছাই প্রক্রিয়া কি হবে, কোন ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে হবে, এই সবকিছু কিন্তু সিদ্ধান্তের মধ্যে পড়ছে। এরপর আসছে নির্দেশনা। অ্যাকচুয়ালি আমাদের ব্যবস্থাপনার যতগুলো কাজ রয়েছে সবগুলোতে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ খুব দরকার। নির্দেশনার ক্ষেত্রে নির্দেশনা কি হবে, তত্ত্বাবধানের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি ব্যবহৃত হবে, এক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত নিতে হয়। এছাড়া রয়েছে প্রেষণা, তারপরে হচ্ছে সমন্বয় সাধন। প্রেষণাতে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় তুমি কিভাবে প্রেষিত করবে। সমন্বয় সাধনের ক্ষেত্রে তোমাকে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে তুমি সমন্বয় সাধন করবে। আরেকটা কারণে হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণে কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ খুব জরুরি। তুমি খুব কড়াভাবে নিয়ন্ত্রিত করবে নাকি একটু শিথিলভাবে নিয়ন্ত্রিত করবে, এগুলো কিন্তু খুব জরুরি। উৎপাদনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় আমাদেরকে। তাছাড়া বিপণনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, অর্থ সংস্থানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, আমাদের জনশক্তির কাজও সিদ্ধান্ত নিতে হয়। তারপরে হচ্ছে মেইন যেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতিতে দেখা যাচ্ছে যে কি পরিমাণে উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে এবং মূল্য নির্ধারণ কিভাবে হবে, এই সবগুলো বিষয় কিন্তু সিদ্ধান্তের উপর নির্ভরশীল। অর্থাৎ ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক যে কোনো কর্মকাণ্ড গ্রহণ এবং বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ একান্ত আবশ্যক। এই হলো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। এরপরে টপিকসে আসি আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আমরা জানলাম সিদ্ধান্ত গ্রহণ কিভাবে, কেন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এখন আমরা জানবো প্রসেসটা। এরও কিছু প্রসেস রয়েছে। প্রথমে যে প্রসেসটা হলো আমরা আসছি সেটা হচ্ছে যে সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। আসলে একটা কথা আছে যে if you define the problem you are solving the half problem। অর্থাৎ তুমি যদি কোনো পরিকল্পনাকে সংজ্ঞায়িত করতে পারো তোমার সমস্যার কিন্তু অর্ধেকটাই সমাধান হয়ে যায়। এই সংজ্ঞায়িত করাটাই কিন্তু খুব জরুরি বিষয় এবং কঠিনও। সুতরাং আমাদেরকে প্রথমে কি করতে হবে, সমস্যা চিহ্নিতকরণ করতে হবে এবং সংজ্ঞায়িতকরণ করতে হবে। প্রথমে বলে রাখি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা ওয়ান কাইন্ড অফ স্টেপ বাই স্টেপ আমাদেরকে এটা নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এখানকার প্রথম স্টেপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ এবং সংজ্ঞায়িতকরণ। যখন তুমি কোনো সমস্যার প্রকৃতি নির্ধারণ করতে পারবে এবং করণীয় নির্ধারণে
আবশ্যকতা দেখা দিবে, তখনই কিন্তু তোমাকে সিদ্ধান্তের মধ্যে আসতে হবে। ঠিক আছে, এরপরে আসছি অগ্রাধিকার নির্ধারণ, ডিটারমিনেশন অফ প্রায়োরিটি। এখন তুমি প্রথমে কি করলে, সমস্যা চিহ্নিতকরণ করলে এবং সংজ্ঞায়িত করলে। এখন তোমাকে যেটা করতে হবে, তোমার প্রায়োরিটি কি সেটা বের করতে হবে। সমস্যার পরিমাণ একাধিক হলে এবং সবগুলো একসাথে সমাধান সম্ভব না হলে কোনটি আগে এবং কোনটি পরে করা হবে এই বিষয়ে কিন্তু নির্ধারণ করতে হবে, এবং এটাকেই বলা হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ। এ ধরনের ক্ষেত্রে প্রথমে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা করণীয় নির্ধারণ করতে হবে এবং এরপর পরস্পর কি হবে তাও ঠিক করার প্রয়োজন। এরপরের পরম্পরা কি হবে তাও ঠিক করার প্রয়োজন। ধরা যাক, আমি একটা এক্সাম্পল দেই, যে মেশিন আর কাজ করছে না, ধরো, হ্যাঁ, এখানে কি হয়, কি করতে হবে, পুনঃস্থাপন করতে হবে, তাই না? এদিকে আরেকটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে বিল্ডিং সম্প্রসারণের কাজও চলছে, সেটাও কিন্তু চালানো দরকার। আরেকটা প্রবলেম, কাঁচামাল সরবরাহকারীদের অগ্রিম দিতে হবে। এখন এই তিনটা প্রবলেম যখন একসাথে অ্যারাইজ করে তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটি তোমাকে আগে করতে হবে। যেহেতু এখানে কোনটিই বাদ দেওয়া যাচ্ছে না, তাই তোমাকে ফান্ড বিবেচনা করতে হবে। ফান্ড বিবেচনা করে তোমাকে সেই ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। অন্যথায় কম গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলে তারপরে সমস্যার কারণ হতে পারে। সুতরাং এটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে অগ্রাধিকার নির্ধারণের এলাবোরেশন। ঠিক আছে, যেটা আমি বললাম একটু আগে। তারপর হচ্ছে তথ্য এবং উপাত্ত সংগ্রহ, কালেকশন অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন। আসলে কোনো বিষয় প্রকৃত অবস্থা, জ্ঞান, বিষয় বা সংবাদকে কি বলে? তথ্য বলে। একটা কথা আছে যে একটা জাতিকে যদি সঠিক তথ্য এবং খাদ্য সরবরাহ করা যায়, সেই জাতি অনেক দিন খুব ভালোভাবে সার্ভাইভ করে। সুতরাং তথ্যর গুরুত্ব সবসময় বেশি। এখন তুমি যদি ভুল তথ্য পাও, সেক্ষেত্রে কিন্তু তোমার সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হতে পারে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার সম্পূর্ণ পরিকল্পনাটাই ভণ্ডুর হতে পারে। সুতরাং সঠিক তথ্যের গুরুত্ব সবসময় বেশি। ভুল তথ্য অনেক বড় সমস্যার কারণ হতে পারে। এরপর আসছে তো বিকল্পসমূহ উদ্ভাবন। অনুমিত অবস্থার আলোকে সমস্যা সমাধানের সম্ভাব্য উপায়সমূহ দাঁড় করানোর কাজকেই বিকল্প উদ্ভাবন বলে। এখন সিদ্ধান্ত গ্রহণে একজন ব্যবস্থাপককে সম্ভাব্য বিকল্পসমূহ কি হতে পারে তা উদ্ভাবন বা নির্দিষ্ট করতে হয়। ধরা যাক, একটি মেশিন পুনঃস্থাপন করতে হবে। তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন ব্র্যান্ডের মেশিনের দাম কেমন তা জানা গেছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান এই জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করতে রাজি আছে সে সম্পর্কেও ধারণা থাকতে হবে। এরপর উদ্ভাবিত বিকল্পগুলোর মধ্য থেকে প্রয়োজনে একটা সংক্ষিপ্ত শর্ট লিস্ট তৈরি করতে হবে। একজন ব্যক্তি অফিসের কাজে চট্টগ্রাম যাবেন, যাওয়ার বিকল্প কি হতে পারে তাও প্রথমে জানা থাকলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়ে থাকে। সুতরাং তুমি এই প্রতিটা কাজ কিভাবে করবা, তোমাকে সবকিছুই কিন্তু ভেবে করতে হবে এবং সিদ্ধান্ত নিয়ে করতে হবে। তারপর হচ্ছে বিকল্প সময়ের মূল্যায়ন, জেনারেশন অফ অল্টারনেটিভস, অর্থাৎ ইভলিউশন অফ অল্টারনেটিভস। দাঁড় করানো প্রতিটা বিকল্প উপায়ের সুবিধা অসুবিধার আলোকে কতটা গ্রহণযোগ্য তা বিবেচনা করার কাজকে কিন্তু বিকল্পসমূহ মূল্যায়ন বলে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সামর্থ্য এবং সম্ভাবনা, দুর্বলতা ও ঝুঁকির দিকগুলো বিবেচনা করতে হয়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে উত্তম বিকল্প গ্রহণ। এই যে আমরা আলোচনা করছি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, প্রথমে বলেছি এটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস, এবং এটা লাস্ট স্টেপ হচ্ছে 6 নম্বর পয়েন্ট, উত্তম বিকল্প গ্রহণ, চুজিং প্রপার অল্টারনেটিভস। এখন আমরা যে এতগুলো স্টেপ, প্রথম যে 5টা স্টেপ পার করে এসেছি, এখন 6 নম্বরে এসে কিন্তু আমাদেরকে উত্তম বিকল্প গ্রহণ করতে হবে। মূল্যায়নকৃত বিকল্প হতে প্রতিষ্ঠানের বাস্তবতা বিবেচনায় উত্তম বিকল্প বাছাইয়ের কাজকেই কিন্তু উত্তম বিকল্প বলে। দেখো, তোমাকে কিন্তু রিয়েলিস্টিক হতে হবে, তোমাকে প্রতিষ্ঠানের বাস্তবতা বিবেচনা করেই কিন্তু তোমাকে এই উত্তম বিকল্প গ্রহণ করতে হবে। এক্ষেত্রে ব্যবস্থাপককে অত্যন্ত বিচক্ষণতার সাথে বিকল্পগুলো দেখতে হয়
মূল্যায়নে কোনো বিকল্প উত্তম মনে হলেও অনেক সময় সামগ্রিক বিচারে তা প্রতিষ্ঠানের জন্য লাভজনক নাও হতে পারে। সাময়িকভাবে কোনো বিকল্প গ্রহণ লাভজনক মনে হলেও দীর্ঘমেয়াদে তার সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং খুবই 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 কনসিয়াসলি এটা গ্রহণ করতে হবে, এই উত্তম বিকল্প গ্রহণ করতে হবে। হ্যাঁ, তো এই হলো সিদ্ধান্ত গ্রহণের মেইন 6টা স্টেপস। সবসময় খেয়াল রাখবে এই স্টেপসগুলো যেন উল্টাপাল্টা না হয়, এটা তোমাকে সিকোয়েন্স মেনটেন করে কিন্তু তোমাকে এটার আনসার দিতে হবে। এরপর টপিকস আসি আমরা, সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী উপাদান। আমরা যে অবশেষে কি হলো, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তাই না? এখন আমাদেরকে এটাও জানতে হবে যে আমরা যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং আমাদের এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কি উপাদান আমাদেরকে সহায়তা করেছে। এবং তোমরা জানো সিদ্ধান্ত গ্রহণ একটা যৌক্তিক প্রক্রিয়া। এক্ষেত্রে একজন সিদ্ধান্ত গ্রহণকারী সমস্যা চিহ্নিতকরণ বা করণীয় কোনো বিষয় সম্বন্ধে প্রাথমিক ধারণা অর্জনের পর সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিক কতগুলো পদক্ষেপ অনুসরণ করে এবং এরূপ পদক্ষেপ অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছতে কতগুলো বিষয় তাকে কিন্তু সহায়তা করে। সেগুলো কি কি দেখি। প্রথম হচ্ছে বিচার ক্ষমতা এবং প্রজ্ঞা, জাজমেন্ট পাওয়ার অ্যান্ড ইনটিউশন। বিচার ক্ষমতা হলো কোনো পরিস্থিতি অনুধাবনপূর্বক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এবং প্রজ্ঞা কি? প্রজ্ঞা হলো ভবিষ্যৎকে বুঝতে পারার সামর্থ্য। বিভিন্ন বিকল্প থেকে উত্তম বিকল্প বাছাইয়ের সিদ্ধান্ত গ্রহীতার বিচার ক্ষমতা ও প্রজ্ঞা তাকে বিশেষভাবে সহায়তা করে। সাধারণ বিচারে কোনো বিকল্প লাভজনক মনে হলেও কিন্তু প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ গতি প্রকৃতি বিবেচনায় তা লাভজনক নাও হতে পারে। সুতরাং বিচার ক্ষমতা এবং প্রজ্ঞা খুবই খুবই জরুরি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সুসংবদ্ধ চিন্তা, সিস্টেমেটিক থট। সুসংবদ্ধ চিন্তা বলতে একজন সিদ্ধান্ত গ্রহীতা কতটা ঠান্ডা মাথায় নিয়ম মেনে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার সামর্থ্যকে বোঝায়। অনেকেই থাকেন যারা কোনো বিষয়কে গুছিয়ে চিন্তা করতে পারেন না, অনেক বিষয় বুঝে ওঠার আগেই মতামত দিয়ে ফেলেন। প্রতিষ্ঠানের নিয়ম কানুনও অনেকে বুঝে উঠতে পারে না, সেক্ষেত্রে তাদের পক্ষে যৌক্তিক সিদ্ধান্ত দেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। তাই সুসংবদ্ধ চিন্তা সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিকে সহায়তা করে। এরপর আসছে অভিজ্ঞতা এবং নৈপুণ্য, এক্সপেরিয়েন্স অ্যান্ড স্কিল। তোমরা জানো এটা খুবই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির অভিজ্ঞতা এবং নৈপুণ্য একটা বড় সহায়ক উপাদান। অভিজ্ঞতা এমন এক শক্তি যা ব্যক্তির জ্ঞান, দক্ষতা, বুদ্ধিমত্তা, বিচার ক্ষমতা সবকিছুকেই সংহত ও শক্তিশালী করে। অভিজ্ঞ ব্যক্তি সাহসী হয় এবং পরিস্থিতি ও প্রয়োজন দ্রুত উপলব্ধি করতে পারে। সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিক নৈপুণ্য, দক্ষতা বা কুশলতা যথাসময়ে যথা সিদ্ধান্ত দিতে ও অন্যদের নিকট থেকে নিজ মতামতের পক্ষে সমর্থন আদায়ে ব্যক্তিকে সহায়তা করে। এরপর আসছে তথ্য। তথ্য নিয়ে আমি এর আগেই বলেছি, একটু আগে আলোচনা করলাম, বলা বাহুল্য, তারপরেও তথ্য আমাদের অনেক সাহায্য করে। বর্তমান যুগ হলো তথ্যের যুগ। যত বেশি তথ্য ধারণ করতে পারে তার পক্ষে তত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা তত বেশি সহজ হয়। অনুমান নির্ভর সিদ্ধান্ত গ্রহণের কাল কিন্তু এখন আর নেই। সুতরাং আমাদের যৌক্তিকভাবে প্রতিষ্ঠানের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয়গুলো ভেবে, গ্রাহকদের রুচি পছন্দ ভেবে, প্রতিযোগীদের পদক্ষেপগুলো নিয়ে পদক্ষেপ অবজার্ভ করে, তাছাড়া তুমি ব্যবসা করতে গেলে তোমার প্রতিটা বিভাগের তথ্য এবং মধ্যস্থ ব্যবসায়ীরা কেমন সাড়া দেবে, এই সকল বিষয় সম্বন্ধে একটা সম্যক ধারণা নিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপর হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব, পাওয়ার অ্যান্ড অথরিটি। সবাই চায় ক্ষমতা কর্তৃত্ব ফলাতে, তাই না? সবার লোভ এই ব্যাপারে, ক্ষমতা নেওয়ার ব্যাপারে, কর্তৃত্বের ব্যাপারে, তাই না? ক্ষমতা হলো অন্যদের প্রভাবিত করার সামর্থ্য। অন্যদিকে কর্তৃত্ব কি? কর্তৃত্ব হলো অন্যদের বাধ্য করার ক্ষমতা। একজন ব্যবস্থাপক যদি অন্যদেরকে প্রভাবিত করার সামর্থ্য রাখেন তবে তার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। সাংগঠনিক নিয়মে কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি স্বাভাবিকভাবেই অধস্তনদের উপর কর্তৃত্বের অধিকারী হয়ে থাকেন। ফলে তার দেওয়া সিদ্ধান্ত মানতে অধস্তনরা বাধ্য থাকে। তদুপরি যদি তিনি অধস্তনদের প্রভাবিত করার সামর্থ্য রাখেন তবে তার এই ক্ষমতা এবং কর্তৃত্ব তার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে। 6 নম্বর পয়েন্ট, প্রতিষ্ঠানের সামর্থ্য।
অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন সহযোগী উপায়ে উপকরণসমূহের কার্যকর উপস্থিতির মধ্য দিয়ে প্রতিষ্ঠানের যে সক্ষমতার সৃষ্টি হয় তাকে প্রতিষ্ঠানের সামর্থ্য বলে। যেমন ধরো যোগ্য জনশক্তি, আনুগত্য, শৃঙ্খলা, উত্তম কার্যপরিবেশ, আর্থিক এবং কারিগরি সামর্থ্য, বাজার সামর্থ্য, ব্যবস্থাপনা সামর্থ্য, প্রতিষ্ঠানের সুনাম ইত্যাদি প্রতিষ্ঠানের কাম্য মাত্রা বজায় রাখতে নির্বাহীদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন সহজ হয়। হ্যাঁ, অন্যথায় সিদ্ধান্ত নিতে ব্যবস্থাপকদের নানা বিষয় ভাবতে হয়, ফলে সিদ্ধান্তহীনতার প্রতি এক ধরনের ঝোঁকের সৃষ্টি হয়ে থাকে। লাস্ট পয়েন্ট হচ্ছে অংশগ্রহণের সুযোগ, অপরচুনিটি অফ পার্টিসিপেশন। সিদ্ধান্ত গ্রহণে অধস্তর অংশগ্রহণের সুযোগ সিদ্ধান্তের মানকে উন্নত করে, সেই সাথে সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেও সহায়তা দেয়। একটি প্রতিষ্ঠানে কিন্তু গণতান্ত্রিক বা অর্থাৎ অংশীদারিত্বমূলক ব্যবস্থাপনা গড়ে তোলা উচিত। এক্ষেত্রে কি হয়, যারা এমপ্লয়ি রয়েছে তারা উচ্চ মনোবলের অধিকারী হয়, তারা মনে করে তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তারা পরামর্শ দানে স্বতঃস্ফূর্ত থাকে। সেক্ষেত্রে কি হয়, সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নে সহজ হয়ে ওঠে। সুতরাং এই অংশগ্রহণের সুযোগ দেওয়াটা খুব জরুরি। এই মেইন 7টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী উপাদান। এর পরের টপিকসে যাই আমরা। এর পরের টপিকস হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ তো করলাম, তাই না? এখন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার আগে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। উল্টাপাল্টা সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যাই বাড়বে, তাই না? ধরো একটা এক্সাম্পল দেই, যে ধরো একটা প্রতিষ্ঠানের শ্রমিকরা দুই দলে ভাগ হয়ে গেছে। এখন দুই দলের মধ্যে গন্ডগোল। এখন মালিক কি করবে? সে যদি কোনো একটা দলের পক্ষ নেয়, সেক্ষেত্রে কি হয়, আরেক পক্ষ কিন্তু শ্রমিকদের আরেকটা দল কিন্তু খেপে যাবে। এটা করা যাবে না। তোমাকে এমন একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে যেন দুই পক্ষই সন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু সমস্যা সলভ হবে। তাহলে আসি যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি কি হতে পারে। সমস্যা প্রকৃতি, ন্যাচুরাল প্রবলেম। কোন সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা সবসময় বিবেচ্য, এবং তা কতটা গুরুত্বপূর্ণ, এর গভীরতা কেমন, এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় আনতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ছোট সমস্যাকে অনেক বড় করে দেখছি, যেটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ হয়, এবং যেই সমস্যাগুলো আসলে পৌনপুনিক, সেক্ষেত্রে তো সিদ্ধান্ত নেওয়াটার সেক্ষেত্রে তো আমরা পূর্বের সিদ্ধান্ত যেটা নিতাম সেটাই নিতে পারি এখন, তাই না? সেটাকে খুব বড় করে দেখে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো মানেই হয় না। তাই যে সহজ সিদ্ধান্তগুলো আমরা ইজিলি নিতে পারি, যেগুলো বড় সিদ্ধান্ত, যেমন ধরো যে শ্রমিক অসন্তোষ, কারখানা পুড়ে যাওয়া, অন্য কোম্পানির সাথে একীভূত হওয়া, এই বড় সমস্যাগুলোর ক্ষেত্রে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়। সুতরাং সমস্যা প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। নাম্বার 2 হচ্ছে ভবিষ্যৎ অবস্থা, ফিউচার কন্ডিশন। সিদ্ধান্ত গ্রহণকালে ভবিষ্যৎ অবস্থা কি দাঁড়াবে তাও বিশেষভাবে বিবেচ্য। কাঁচামালের দাম কমেছে বলে একটা প্রতিষ্ঠান যদি অনেকগুলো কাঁচামাল নিয়ে মজুত করে রাখে, এবং যদি দেখা যায় যে বাজারে পণ্যের চাহিদা এই সময় কম থাকবে বিধায় বেশি পরিমাণ কাঁচামাল কিনলে তা অব্যবহৃত অবস্থায় গুদামে পড়ে থাকবে। এতে পুঁজি আটকে থাকার এবং কাঁচামাল নষ্ট হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়। সুতরাং ভবিষ্যৎ অবস্থায় ভেবেই কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। তারপর হচ্ছে প্রাপ্ত তথ্য সবসময় গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? দেখা যায় তুমি কাঁচামাল একজনের কাছ থেকে নিলে, র ম্যাটেরিয়ালস কম দামে নিলে, পরে খোঁজ নিয়ে দেখলে যে এর চেয়েও কম দামে আরেক পক্ষ তোমাকে দিতে রাজি আছে, সেক্ষেত্রে কি হলো, তোমার লস হলো না? সুতরাং প্রাপ্ত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে সব দিক বিবেচনা করে সব তথ্য নিয়ে তোমাকে ডিসিশনস নিতে হবে। তারপর সিদ্ধান্ত, লক্ষ্য। এখন অনেক সময় বিশেষ লক্ষ্য সামনে রেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে সিদ্ধান্তের লক্ষ্যকে যথার্থভাবে বুঝে নিয়ে সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে এগোনোর প্রয়োজন পড়ে। ধরা যাক শ্রমিক কর্মচারীদের নতুন বেতন স্কেল দেওয়া হয়েছে। এরূপ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লক্ষ্য হতে পারে প্রতিষ্ঠানের সামর্থ্যের মধ্যে বেতন ভাতা বৃদ্ধি করা, এবং জনশক্তিও তাতে কি হবে, সন্তুষ্ট হবে। এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে শ্রমিক কর্মচারীদের সাথে ঊর্ধ্বতনে যত মত বিনিময় করা দরকার তা করতে হবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিটিতে কর্মচারীদের প্রতিনিধি নির্বাচন করা যেতে পারে, এবং যে এখানে যদি পার্টিসিপেটিভ একটা ম্যানেজমেন্ট থাকে
তাহলে কিন্তু সবাই সন্তুষ্ট থাকে। সুতরাং সিদ্ধান্তের লক্ষ্যটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে যে নতুন কোনো অভিযোগ কিন্তু সেক্ষেত্রে আসবে না, তাই না? তারপর হচ্ছে সহযোগিতার মাত্রা, ডিগ্রি অফ কোঅপারেশন। অবশ্যই সহযোগিতা সবসময় গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত গ্রহণকালে সিদ্ধান্ত বাস্তবায়নকারী পক্ষসমূহের সহযোগিতা কেমন পাওয়া যাবে সে বিষয়টাও কিন্তু বিবেচনা রাখা আবশ্যক। প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি তারা যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য না করে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেও তা ফলানো যাবে না, তা দেখা যাচ্ছে যে খুব ফ্রুটফুল হবে না। এবং এক্ষেত্রে যেটা করা যেতে পারে যে অংশীদারিত্বমূলক ব্যবস্থাপনা তৈরি করা যেতে পারে, সেক্ষেত্রে সহযোগিতার মাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে প্রাপ্তব্য সময়, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। সময় যথাসময় যদি সিদ্ধান্ত তুমি না নাও সেক্ষেত্রে তোমার ডিলে করে সিদ্ধান্ত নিলে লাভ হবে না। তোমার প্রবলেমটা সঠিক সময়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। পরে দেখা যাচ্ছে যে তুমি ওই সিদ্ধান্ত নিলে বাট তখন সেটার প্রয়োজনীয়তাই পড়লো না, তুমি জাস্ট শ্রমটা দিয়ে সিদ্ধান্ত নিলে, তোমার কোনো লাভ হবে না। সুতরাং রিসিভেবল টাইমটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে তোমাকে শর্ট বিশ্লেষণ করতে হবে এবং হচ্ছে যে কত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিলে তোমার বেশি তুমি উপকৃত হবে, এগুলো কিন্তু মাথায় রেখে তোমাকে এই ডিসিশন মেকিংটা নিতে হবে। এই হলো টোটাল 6টা মেইন পয়েন্ট তোমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বিবেচ্য বিষয়গুলো রয়েছে। এই মেইন 6টা পয়েন্টই হলো মেইন বিষয়। এই 6টা পয়েন্ট আমাদের বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এরপর আসি সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের সমস্যার ক্ষেত্রে। সিদ্ধান্ত গ্রহণেও কিন্তু অনেক সমস্যা হতে পারে এবং বাস্তবায়নের সমস্যা হতে পারে। মেইনলি সাধারণত আমরা জানি যে এটা হায়ার লেভেল অথরিটির কাজ, তারা যদি অযোগ্য হয় এবং অক্ষম থাকে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণে এবং বাস্তবায়নের সমস্যা দেখা দেয়। তো মেইন যেটা হচ্ছে যে অসম্পূর্ণ তথ্য, যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম যে তথ্য ভুল পেলে আমাদের সবকিছুই ভণ্ডুর হয়ে যাবে। আমাদের ডিসিশনস যতই আমরা খুব ভেবে চিন্তে নেই না কেন তুমি বেশি দূর আগাতে পারবে না। ঠিক আছে, দেখা তোমার জাস্ট সময় এবং অর্থ ব্যয় হচ্ছে কিন্তু তোমার ফলাফলটা তুমি পজিটিভলি পাচ্ছ না। আরেকটা প্রবলেম হচ্ছে সমস্যা এবং বিকল্প সময়ের অসঠিক শনাক্তকরণ। আমরা যদি সমস্যার লক্ষণকে সমস্যা হিসেবে চিহ্নিত করি সেক্ষেত্রে কিন্তু প্রকৃত সমস্যা অনাবিষ্কৃত থেকে যায়। তাই ভুল বা অসঠিক সমস্যার চিহ্নিতকরণ থেকে সঠিক সমাধান পাওয়া সম্ভব নয়, যে কারণে সিদ্ধান্ত নিতে ব্যবস্থাপকদের সমস্যাকে যথাযথভাবে চিহ্নিত করা যেমনই গুরুত্বপূর্ণ তেমনই সতর্কতার সাথে বিকল্প সময় নির্ধারণ ও মূল্যায়নও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পক্ষপাতমূলক ঝোঁক। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে বায়াসনেসের ব্যাপার। এটা আসছে তুমি যদি তোমার খুব কাছের কোনো রিলেটিভসকে বা পছন্দের লোকদের নিয়ে তুমি তোমার প্রতিষ্ঠান ভরিয়ে ফেলো, তাহলে কি হবে? তারা দেখা যাচ্ছে যে খুব ভালো কিছু করতে পারবে না, তাদের দক্ষতা কম এবং সেক্ষেত্রে শ্রমিকরা অসন্তুষ্ট হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তারা কনফিডেন্স পাবে না এবং তোমার সিদ্ধান্ত সেখানে বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে পড়বে। তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে অনীহা। এটা খুবই একটা বড় প্রবলেম। অনেক নির্বাহী থাকেন যারা সিদ্ধান্ত গ্রহণে অনিচ্ছুক থাকে, গতানুগতিক পদ্ধতিতে কাজটি চালিয়ে যেতে চায় এবং দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের শ্রমিকদের উপর অনেক কিছু সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে চাপিয়ে দেয় যে তোমরাই সিদ্ধান্ত নাও, কিন্তু তারা কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? তাদের তো সেরকম নলেজ নেই, এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আবেগের প্রভাব। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আবেগে ভুল করি, তাই না? সব ভুলগুলো কিন্তু বেশিরভাগ আবেগের মাধ্যমেই হয়। কি হয়, অতিরিক্ত রাগে ভুলগুলো করি আমরা আর অতিরিক্ত আবেগে ভুলগুলো করি। সুতরাং স্বাভাবিক ব্যাপার, এই দুটা একটা আবেগের সাথে সিদ্ধান্ত গ্রহণ একটা বিপরীতমুখী সম্পর্ক আছে। আবেগ যত প্রবল হয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ততই অকার্যকর হয়ে পড়ে, অর্থাৎ কার্যকারিতা হারায়। সুতরাং আবেগকে দমন করেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা হচ্ছে উপকরণের অপ্রতুলতা। অবশ্যই উপকরণ বলতে এখানে বোঝায় যেমন ধরো আর্থিক সম্পদ, মানবীয় সম্পদ, ভৌত সম্পদ দের অভাব। এগুলো কিন্তু গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে খুব বড় সমস্যার সৃষ্টি করে। সুতরাং এগুলোর অভাবও কিন্তু তোমাদের সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার বড় কারণ হয়ে দাঁড়ায়।
তারপর হচ্ছে সহযোগিতার অভাব, যেটা আমি একটুকে বললাম যে যদি তোমার অধস্তনরা সাহায্য না করে, তারা কোঅপারেটিভ মাইন্ডেড না হয়, সেক্ষেত্রে কিন্তু এই তোমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা বাস্তবায়ন করা খুব সমস্যার মধ্যে পড়বে, হ্যাঁ, সমস্যা দেখা দিবে। তো এই হলো মেইন 7টা পয়েন্ট যেগুলো সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। এবার আসি লাস্ট পয়েন্ট, তোমাদের বইয়ের লাস্ট টপিক, সেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে উদ্ভূত সমস্যার সমাধানের উপায়। এই যে আমরা এতক্ষণ জানলাম সিদ্ধান্ত গ্রহণের প্রসেস এবং এই সমস্যাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা থাকে, তাই না? আমরা কি সমস্যা জেনেই থাকবো? আমাদেরকে জানতে হবে না আমরা কিভাবে এগুলো কাটিয়ে উঠতে পারবো? অবশ্যই জানতে হবে। দেখো আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। কি হবে, প্রথমে আমাদের কি করতে হবে, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে, আমাদের একদম অ্যাকচুয়াল তথ্য, আমাদের পালে শর্ট বিশ্লেষণ করে একদম প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে থেকে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আমাদের একটা ডিসিশনে আসতে হবে। তারপর হচ্ছে সঠিক বিকল্প নির্বাচন, মানে বিকল্পগুলো যদি সঠিকভাবে দাঁড় করানো যায় এবং বাস্তবতা বিবেচনায় সেগুলো যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব হয়, তাহলে কিন্তু যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব, তাই না? সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ কার্যকর বাস্তবায়ন যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভরশীল। সময় পরিবর্তনের সাথে অবস্থা বদলায়। যে পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, বিলম্ব হলে সেই পরিস্থিতি নাও থাকতে পারে, ফলে সিদ্ধান্ত অকার্যকর হয়ে পড়ে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যথাসময় সিদ্ধান্ত গ্রহণ। তারপর হচ্ছে প্রয়োজনে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ। এখন আমাদের দেখা যায় সিদ্ধান্ত নিতে গেলে আমাদের তো একটা পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের ব্যবস্থা করার প্রয়োজন, তাই না? এখানে সবার সঙ্গে ডিসকাস করে, তাহলে লোয়ার লেভেল এমপ্লয়ি, মিডল লেভেল এমপ্লয়ি সবার সাথে ডিসকাশন করে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হতে পারে। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবার পরামর্শ কিন্তু এখানে অনেক সময় গুরুত্ব বহন করে। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে যথাসময় সিদ্ধান্ত অবহিতকরণ। অনেক সময় দেখা যায় যে হায়ার লেভেল অথরিটি সিদ্ধান্ত নিয়েছে, সেটা মিডল লেভেল অথরিটির কাছ পর্যন্ত পৌঁছেছে, কিন্তু লোয়ার লেভেল যারা এমপ্লয়ি রয়েছে তাদের কানেই পৌঁছায়নি। এখানে দেখা যায় যে ইনফরমেশনের যে চেইনটা সেটা খুব ভালোভাবে কাজ করেনি, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এবং সেটা যথাসময়ে সেটা অবহিত করার জন্য লোয়ার লেভেল, মিডল লেভেল, যেই লেভেলই হোক না কেন, রাইট টাইমে যেন তারা ইনফরমেশনগুলো পায়। নাম্বার 6, প্রয়োজনীয় সহায়তার দান। সবাইকে সাহায্য করতে হবে, সবাইকে তাদের মতামত দিতে হবে, এবং সিদ্ধান্ত বাস্তবায়নকারী পক্ষের বিভিন্ন উপকরণগত সহায়তা প্রয়োজন হতে পারে। তাই সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রয়োজনীয় উপকরণগুলোর সহায়তা কখন কতটা লাগবে এবং তা কিভাবে নিশ্চিত করা যাবে তাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষকে ভাবতে হয়। সেই অনুযায়ী তা সরবরাহের প্রয়োজন পড়ে কিন্তু, তাই না? বাস্তবায়নকালে সংশ্লিষ্ট যদি প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, অর্থ, মালামাল ইত্যাদির জন্য ঊর্ধ্বতনের মুখ চেয়ে বসে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয় না, তাই না? সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর পয়েন্ট, কার্যকর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ। সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে চাইলে কার্যকর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত জানানোর পর ঊর্ধ্বতন যদি তার বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে খোঁজখবর না নেয় এবং বাস্তবায়নকালে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা তা না দেখে, তবে সিদ্ধান্ত বাস্তবায়ন সংশ্লিষ্টদের প্রতিষ্ঠায় ঘাটতি লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে সিদ্ধান্ত বাস্তবায়ন সময় সাপেক্ষ হয়ে পড়ে এবং সেটা দেখা যাচ্ছে যে তার কার্যকারিতা হারায় ফেলে। এই মেইন যে 7টা পয়েন্ট, এই সবগুলো কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে উদ্ভূত সমস্যার সমাধানের উপায়, এগুলো খুব ভালোভাবে খেয়াল করবে। সবই তোমাদের বই আছে, জাস্ট পয়েন্টগুলো খেয়াল করবে। তোমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন আসে, সেহেতু তোমাদের কোনো পয়েন্টই বাদ দেওয়ার কোনো সুযোগই নেই, কিন্তু তোমাদের সব বিষয় খুব ভালোভাবে ধারণা নিতে হবে। কারণ কখন কিভাবে ঘোরায় পেঁচায় কোয়েশ্চেন আসে, তোমাদের কিন্তু সেটা সঠিক অ্যান্সার দিতে হবে এবং বইয়ের কোথায় আছে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের 3rd চ্যাপ্টার পরিকল্পনা গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের পুরো কোর্সটা শেষ। হ্যাঁ, পুরো চ্যাপ্টার আমি আলোচনা করে ফেললাম।
আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো এবং বাসায় পড়াশোনা করছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে পড়াশোনা করো। কলেজ খুলে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।